আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পালানো নিয়ে। কখন পালাবেন, কেন পালাবেন, কিভাবে পালাবেন? এই পালানোর যে ঐতিহাসিক কাহিনী, বিশেষ করে রাজনীতিতে যে পালানোটা কতটা অপরিহার্য, এমন ধরুন এই যে আজকের যে টপিকটা, ঠিক এরকম টপিক নিয়ে আমি অন্তত ১০ বার লিখেছি। মানে একেকবার যে পত্রিকায় কলামগুলো লিখেছি আনুমানিক ২,০০০ শব্দ। তো ১০,০০০ শব্দ লিখেছি। আবার বিভিন্ন জমাতে, শেখ হাসিনার জমানাতে এরকম যখন কনটেন্ট করেছি, এরকম পালানো নিয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে বলব, ঠিক এইভাবে ১০-১২ বার বলেছি। জনাব ইউনূস সাহেবের জমানাতে এরকম ১০-১২ বার বলেছি, আর তারেক রহমান সাহেবের জমানাতে এই ১ম বললাম। একই কথা, কিন্তু স্মরণ করিয়ে দেওয়া মানুষকে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যে বর্তমানে যারা শাসক তাদেরকে ইন্ডিকেট করে বলা, নট লাইক দ্যাট। এটা আপনার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ মানুষ যদি পালানোর কথা চিন্তা করে, পালানোর পরিণাম চিন্তা করে, কী কারণে মানুষ পালায়, সেটা যদি ভাবে, তাহলে আসলে একজন মানুষকে পালাতে হয় না। এই গেল একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে, নিয়তির নির্মম পরিহাসে হোক, আপন কর্মগুণে হোক, পালানো লাগতে পারে, প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে যারা বুদ্ধিমান মানুষ, তারা বিজয়ের ব্যাপারে যতটা আশাবাদী, সমহারে পরাজয়ের ব্যাপারে ততটা সতর্ক থাকে। তারা যেকোনো জিনিস জয়লাভের পর দখল করবে, ভোগ করবে, এই ব্যাপারে যতটা আনন্দিত থাকে, তার সঙ্গে সঙ্গে কোনো কারণে পরাজিত হলে যেন নিরাপদে, নির্ভীকভাবে, নিশ্চিন্তে, নির্ভাবনায় পালাতে পারে, এই চিন্তা তারা করে এবং সেভাবে ব্যবস্থা হয়। আপনি ধরুন পৃথিবীর যতগুলো রাজপ্রাসাদ দেখেন, বাকিংহাম প্যালেস, এরপর হোয়াইট হাউস, ফ্রান্সের এলিসি প্যালেস, তারপর ধরেন ভারতের রাজভবন, আমাদের বঙ্গভবন, গণভবন, সব জায়গাতেই কিন্তু পালানোর পথ আছে, সুড়ঙ্গ আছে, বাংকার আছে। কোনো কারণে বোমা হলো, কিছু হলো, যেন আপনি এমনকি সংসদের মধ্যেও বাংকার আছে। তো এই বাংকারের মধ্যে আপনি পালিয়ে থাকবেন নির্দিষ্ট সময়, এবং ওই বাংকারের ভিতর দিয়ে আবার আলাদা গুপ্ত সড়ক আছে, যেটা দিয়ে আপনি একটা নিরাপদ দূরত্বে গিয়ে পালিয়ে যাবেন। এবং এটার ডিজাইন একেবারে নির্দিষ্ট কিছু লোকের হাতে সিক্রেটলি থাকে। যেমন বলা হয় না, সরকারের সিক্রেট সার্ভিস। তো এই গোপন সংস্থা থাকে, তাদের হাতে এই জিনিসগুলো থাকে, এর বাইরে অন্য কেউ জানতে পারে না। এমনকি যিনি প্রধানমন্ত্রী হন বা যিনি রাষ্ট্রপতি হন, তিনিও এই জিনিসগুলো জানেন না। যখন এই ধরনের ক্রাইসিস হয়, পালানোর প্রয়োজন পড়ে, তখন সেই রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই কাজগুলো করেন। তো এটা শুধু আজকের নয়, হাজার হাজার বছর আগে। আপনি দেখুন পিরামিড তৈরি হয়েছে, সেই পিরামিডের মধ্যেও গুপ্ত পথ আছে। তারপর চায়নার গ্রেট ওয়াল, সেখানে সুড়ঙ্গ আছে। তাজমহলের মধ্যে সুড়ঙ্গ আছে, মমতাজ মহলের মধ্যে সুড়ঙ্গ আছে, দিল্লি ফোর্টের মধ্যে সুড়ঙ্গ আছে, সুলতান সুলেমানের টপকাফে প্রাসাদ, সেখানে সুড়ঙ্গ আছে। সব জায়গাতে সুড়ঙ্গ আছে, বাংকার আছে। এবং এই জিনিসটা একেবারে সামনে চলে আসলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য একটা বাড়ি তৈরি হচ্ছে, এবং সেই বাড়িতে বাংকার থাকবে, সুড়ঙ্গ থাকবে, এই খবর চলে আসছে। সবাই দেখুন বললো, ছি 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 ছি, কেন প্রধানমন্ত্রীকে পালাতে হবে, তাকে কেন বাংকারে যেতে হবে? এটা আসলে মানে একটা রাষ্ট্রীয় কালচার। যখনই আপনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের জন্য বাড়ি করবেন, সেটা এখন হোক, মধ্যযুগে হোক, প্রাচীন জামানায় হোক, সব জায়গাতে একটা পালানোর একটা, যাকে বলা হয়, রাস্তা থাকে। এটা রাজনীতির জন্য অপরিহার্য। এ গেল নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে
পালানোর ব্যাপারে আপনার প্র্যাকটিস থাকতে হবে, আদারওয়াইজ আপনি পালাতে পারবেন না। পৃথিবীর অনেক বড় বড় বিজেতা, বিশ্ববিজয় বীর, তারা সফল হয়েছে কেবলমাত্র নিরাপদে সময় মতো পালিয়ে যাওয়ার নিদারুণ দক্ষতার কারণে। পালিয়ে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয়, পালিয়ে যাওয়া মানে নতুন করে ফিরে আসার উদ্যম তৈরি করার। এই যে ধরুন এত বড় একটা বিপ্লব হলো, শেখ পরিবারের একটা সিঙ্গেল লোকের একটা পশম বিপ্লবীরা টাচ করতে পারলো না, তারা পালিয়ে গেল। আপনি বলছেন তারা পালিয়ে গেল, কিন্তু তারা বলছে যে আমরা ফিরে আসার জন্য গিয়েছি, উইল কাম ব্যাক। এবং এটাই এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়ের কারণ। শেখ হাসিনাকে আপনি বলছেন আত্মতৃপ্তির জন্য সে হেলিকপ্টার করে পালিয়ে গেছে, সে বলছে যে না, আমি পশ্চাৎপসরণ করেছি, কৌশলগত কারণে আমি একটু পিছনে চলে গেছি সামনে খুব দ্রুত আসার জন্য। ঘটনাটা এরকম, যেমন আপনি একজনকে একটা ঘুষি মারবেন বা একটা চড় মারবেন, যদি হালকাভাবে যদি আপনি মারেন তাহলে ইনস্ট্যান্টলি সে ব্যথা পাবে না, কিন্তু আপনাকে যদি খুব জোরে একটা ঘুষি মারতে হয়, বক্সিং করতে হয়, তাকে একটা চড় বসাতে হয়, আগে আপনাকে পিছনে হাতটা নিতে হবে, এরপরে সজোরে সামনের দিকে এগিয়ে আসতে হবে। এটাই হলো নিয়ম। তো এই যে পালানোর একটা আর্ট, যারা নিরাপদ, এখন এই যে আওয়ামী লীগ যে তাদের টাকা নিয়ে, পয়সা নিয়ে, ধন নিয়ে, সম্পদ নিয়ে, প্রযুক্তি নিয়ে, কানেক্টিভিটি নিয়ে তারা যে পালিয়ে গেছে আপনি বলছেন, আর তারা বলছে উই আর কামিং, আজ আসবো, টুস করে ঢুকে পড়বো, কাল আসবো, টুস করে ঢুকে পড়বো। এর ফলে কি হচ্ছে, আওয়ামী লীগকে কেন্দ্র করে যে আতঙ্ক তৈরি হচ্ছে, যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধী দল আছে, সকলের মধ্যে। এর মূল কারণ হলো আওয়ামী লীগ অসাধারণ দক্ষতার সঙ্গে পালাতে পেরেছিল। তো আপনি এখন যারা আছেন, আপনাদেরকে তো চিন্তা করতে হবে যে যদি কোনো কারণে বিধি বাম হয়ে যায়, আমাকে তো পালানো লাগতে পারে। এই চিন্তা করাটা খারাপ কিছু নয়, যে কোনো কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, কিন্তু আপনার একটা ওয়ে থাকতে হবে যে আমি কোনো অবস্থাতেই নিঃশেষ হব না, ধ্বংস হব না, আমাকে আবার ফিরে আসতে হবে রাজনীতিতে, ফিরে আসতে হবে দেশের কল্যাণে, এবং এই জন্য পরিস্থিতি সামাল দিতে আমাকে ব্যাকফুটেজে যেতে হবে। ইতিহাসের কয়েকজন বিখ্যাত লোকের নাম বলি। এক নম্বরে আপনারা সেই যে রবার্ট ব্রুশের কথা শুনেছেন, যে বহুবার পরাজিত হয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, তারপর আবার ফিরে এসেছে, এবং সর্বশেষবার তিনি যখন যুদ্ধ করতে এলেন, তিনি ইন্সপায়ার্ড হয়েছেন একটা মাকড়সা দ্বারা। তিনি দেখলেন বহুবার একটা মাকড়সা তার জাল বিস্তার করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, এবং সর্বশেষ সে সেই জালটা বিস্তার করছে এবং সফল হলো। আচ্ছা, রবার্ট ব্রুশ বাদ দিয়ে প্রাচীন দুনিয়াতে হানিবল বার্কা পৃথিবীর সর্বকালের সেরা বীরদের মধ্যে প্রধানতম। তিনি যে কাজটি করতে পারতেন, প্রয়োজনে তিনি পশ্চাৎপদ হতে পারতেন, পশ্চাৎপসরণ যেটাকে বলা হয়, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে পারতেন, আর দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ শক্তি নিয়ে আবার ফিরে আসতে পারতেন। ইভেন খালিদ বিন ওয়ালিদ, তার যে ক্ষিপ্রতা ছিল, দক্ষতা ছিল, তিনি যুদ্ধের ময়দানে বিদ্যুতের গতিতে সামনে এগিয়ে যেতে পারতেন, এবং বিদ্যুতের গতিতে পেছনে পালানোর ভান করে যুদ্ধরত সৈন্যদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারতেন। তারপর হঠাৎ করে ইউটার্ন নিয়ে প্রচণ্ড শক্তিতে আক্রমণ করে তিনি এক একটা ইতিহাস তৈরি করতে পারতেন। আর আমাদের পাক ভারত উপমহাদেশের বিখ্যাত শেরশাহ দ্য গ্রেট, এত বড় শাসক, পৃথিবীতে এত বড় সফল শাসক, মাত্র 5টা বছরের মধ্যে ভারতবর্ষের 40 লাখ বর্গ কিলোমিটার এলাকায় যে তার সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, গ্র্যান্ড ট্রাঙ্ক প্রতিষ্ঠা করে সেটার সঙ্গে সিল্ক রুট, চাইনিজ সিল্ক রুটের সংযোগ ঘটিয়ে দিয়েছিলেন। তার 1 নম্বর দক্ষতা ছিল পালিয়ে যাওয়ার দক্ষতা, গেরিলা যুদ্ধ করার দক্ষতা, এবং হুমায়ুনের মতো বাদশা নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছেন। বাংলার শাসককে নাস্তানাবুদ করে দিয়েছেন, বিহারের শাসককে শেষ করে দিয়েছেন, শুধুমাত্র এই পালানোর কৌশলতার কারণে। শেরশাহের ইতিহাস পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে।
কাজে পালানো ইজ আর্ট। এই আর্ট মানুষকে শিখতে হবে। সবসময় ফ্রন্টে থাকা যায় না, অনেক সময় পিছনে থাকতে হয়, পর্দার আড়ালে চলে যেতে হয়, সামনে একবার আসতে হয়। আপনি দেখেন যে আমরা হাডুডু খেলি, আমরা হাডুডুতে গিয়ে দেখবেন যে হাডুডুর মাঠে সে ১ কদম সামনে এগোয়, ৩ কদম সে পিছনে ফিরায়, এবং সবসময় তার একটা ড্যান্সিং মোডে থাকে। এবং যে হাডুডু প্লেয়ার যত বেশি ড্যান্স করতে পারে, সে তত বেশি নিজেকে সফল হাডুডু প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। মুষ্টিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে কিংবদন্তি মোহাম্মদ আলী ক্লে, তার অসামান্য নৈপুণ্য, যিনি বক্সিংয়ের মতো একটা রূঢ় নিষ্ঠুর একটা খেলাকে আকর্ষণীয় করে তুলেছেন, জাস্ট লাইক সিনেমার মতো করে তুলেছেন। সব কিছু বাদ দিয়ে তার খেলা আমরা এখনো দেখি। কি ছিল? ড্যান্স, শুধু গতি। চার্লি চ্যাপলিনকে দেখেন, তার সিনেমার মূল বৈশিষ্ট্য কি? লুকানোর বৈশিষ্ট্য। প্রচণ্ডভাবে তিনি লুকাতে পারেন, মানুষকে ফাঁকি দিতে পারেন, এবং মানুষকে ঠকাতে পারেন, ধোঁকা দিতে পারেন। এই যে তার যে ধোঁকাবাজি করার ক্ষমতা, মানুষকে বোকা বানাতে পারেন। তিনি আসলে বোকা না, মানুষকে বোকা বানিয়ে ফেলেন। এই যে পলায়ন পর একটা চরিত্র, এটা পৃথিবীতে জনপ্রিয়তা পায়, সফলতা পায়। রাজনীতিতেও একইভাবে পালানোর জন্য আপনাকে পথ তৈরি করতে হবে, পালানোর পদ্ধতি জানতে হবে, পালানোর জন্য প্রস্তুতি থাকতে হবে। এটা হয়তো আপনার ভুলের কারণে আপনার পালানো লাগতে পারে, পরিস্থিতির কারণে আপনাকে পালানো লাগতে পারে, ব্যর্থতার কারণে আপনাকে পালানো লাগতে পারে, আপনার অপরাধের কারণে পালানো লাগতে পারে। আপনার প্রতি আল্লাহর গজব নাজিল হয়ে যায় অনেক সময় মন্দ কাজ করলে। রাষ্ট্র ক্ষমতায় থেকে মানুষ যদি মানে জনগণের হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, তাহলে এমন পরিস্থিতি তৈরি হয়, গজব এসে যায়। সেক্ষেত্রে আপনাকে পালানোর যে কৌশল, সেটা নিতে হবে। এরপর দূর দেশে গিয়ে আপনি অনুতপ্ত হবেন, তওবা করবেন, আর ভুল করবেন না, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ আবার আপনাকে সপদে ফিরিয়ে আনবে, বা ভালো পদে ফিরিয়ে আনবে। কিন্তু আপনার একটা সময় দরকার। সেই সময়টার জন্য সবারই প্রস্তুতি থাকা দরকার। আমার, আপনার পালানো শুধু রাজনীতিতে নয়, পরিবারে পালানোর দরকার আছে, ব্যক্তি জীবনে দরকার আছে, ব্যবসায়িক জীবনে দরকার আছে। সব জায়গাতেই নিজেকে আড়াল করার, পালানোর একটা অপরিসীম দক্ষতা থাকতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।